তোমার জন্য যেটা নতুন মনে হচ্ছে ওই তো 10-15 মিনিট একটা ভিডিও একটা সময় করে নিবা, যে প্রতিদিন হয়তো রাত 10টা থেকে 10:30 বা 10টা থেকে 10:15 সময় করে করে 10-15 মিনিট, বেশি একটা তুমি একটা করে ভিডিও দেখো, তাহলে দেখবো এক মাসে 30টা ভিডিও দেখতে পারো। 10-12 মিনিটে 30টা ভিডিও দেখলে তাহলে কিন্তু 300 মিনিট, মানে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে। এটা টোটাল ভ্যালু হবে তোমার যখন দেখবা যে ইয়েস অনেকগুলো। প্রথমে সহজগুলো দেখো, তারপরে একটু কঠিন দিয়ে একটা টেস্ট করে দেখতে পারো। ট্রান্সলেশনও দিয়ে একটা ভিডিও দেখে রাখতে পারো যে কিভাবে এগুলো করা হচ্ছে। আমি ট্রান্সলেশনের গুলো দেখি স্যার। হ্যাঁ, ট্রান্সলেশনের গুলো আমি দেখি স্যার মাঝে মাঝে। ট্রান্সলেশনগুলো দেখো তো, মানে প্রত্যেকটা তুমি দেখতে থাকো, কারণ ট্রান্সলেশন তো করতেই হবে। সবচেয়ে বড় সমস্যা হলো ছাত্রদের ট্রান্সলেশনে। এটা এখন দেখে দেখে যদি একটু অভ্যস্ত হয়ে যাও, কারণ ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সের উপর আমরা কিন্তু এ পর্যন্ত 31টা ভিডিও আপলোড করেছি। জি স্যার, অনেকগুলো আছে। হ্যাঁ, ডে 1 থেকে দেখা শুরু করো, আস্তে আস্তে দেখা শুরু করো, দেখবো যে আস্তে আস্তে অনেক ইজি হয়ে যাবে, মানে কনফিডেন্স লেভেলটা তোমরা পাবা। আর ওই জিনিসটাই তোমাদের সবার আগে দরকার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। প্রথমে এটা মিলাই, ক্লাস টেস্ট 1-এ যাই। হ্যাঁ, লিটারেচার টেস্ট 1। 1-এর হলো 2, 2-এর 2, 3 থেকে 5 পর্যন্ত 1, 6, 3, 7, 2, 8, 1, 9, 10, 2, 11, 1, 12, 4, 13, 3, 14, 2, 15, 16, 1, 15, 16, 17, 1, 18, 2, 19, 4, 20-এর 2, 21, 22-এর হলো 3, 23, 2, 24, 3, 25, 1, 26, 2, 27 থেকে 29 পর্যন্ত 4, 30, 2, 31, 4, 32, 1, 33, 4, 34, 1, 35, 36, 4, 37, 2, 38, 3, 39, 1, 40, 4, 41 থেকে 43 পর্যন্ত 2, 44, 3, 45, 2, 45, 46, 2, 47, 1, 48, 2, 49, 50-এর 3। সবুজ আলী 23। সবুজ আলী কত? 23। সবুজ আলী 23, পাস হয়নি। হ্যাঁ, আগামীকাল ফাহাদ 29। হ্যাঁ, ফাহাদ 29। ফাহাদ 29। নেক্সট স্যার তুইন মোস্তফা 35। তুইন মুস্তফা 35, গুড।
তারপর স্যার অঙ্কিতা 32। অঙ্কিতা 32। স্যার শারমিন 32। শারমিন 32। হ্যাঁ, নেক্সট। কে? কথা কথা আসে নাই আমার এখানে, আবার বলেন। সামিয়া সামিয়া কত? সামিয়া কথা ভেঙে আসে। সামিয়া বুঝতে পারিনি কথা কেন? হ্যাঁ, রিতা কত? রিতা স্যার আমি আজকের পরীক্ষাটা দিতে পারি নাই। হ্যাঁ, শেখ মাহমুদ স্যার আমার পড়া কমপ্লিট হয় নাই, পরীক্ষা দিতে পারি নাই কারণে। আচ্ছা, লাকি আক্তার দিতে পরীক্ষা পারি নাই দিয়েছিলেন? বলতে আর কি দেই নাই, কারণ আমার শেষ হয়নি। আচ্ছা, লাকি পরীক্ষা দিয়েছিলেন? লাকি হ্যাঁ স্যার। কত? 31। মাইক্রোফোন কাছে নিয়ে বলেন। 31 স্যার। 31। হ্যাঁ, আর কে দিছেন? সাহিব আহমেদ কত? আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে দেই না এক্সামটা। আচ্ছা, আজকে দেই নাই। ওকে, আর কেউ দিছেন? আব্দুল আল ফাহাদ কত? স্যার আজকের পরীক্ষাটা স্যার দিতে পারি নাই স্যার, কারেন্ট ছিল না তো স্যার। আচ্ছা, ওকে, তাহলে একটু দেখি সমস্যাগুলা কোথায় আছে। হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত কোনো সমস্যা আছে? চার স্যার। কোনটা? 4 নাম্বার স্যার। Dash a kind of funeral prayer which is full of religious fervor. দেখেন বলছে ফানাল প্রেয়ার, এটা হলো অন্ত্যেষ্টি ক্রিয়া যেটার মধ্যে ধর্মীয় পুরাটাই রিলিজিয়াস, ধর্মীয় উদ্দীপনা যুক্ত থাকে। সেটা আসলে কি? এখন দেখো এখানে রিকুইম, তাই না? এলিজি হলো শোক গাথা, আর তারপরে ফেবল, এটা হলো ফেবল হলো অ্যানিমাল ক্যারেক্টার নিয়ে যে ইথিক্সের স্টোরি, সেটা বালাদ, এটা গাথা। আর রিকুইম হলো ফানাল প্রেয়ার। নেক্সট, আপ টু 10। আপ টু 10। স্যার 6। 6. An exalted lyric poem that begins an address to someone in still anguish, সরাসরি লেখা আছে, আমরা পড়াইছি এর মধ্যেই আছে। এখানে an exalted lyric poem that begins an address to someone, কাউকে সম্বোধন করে শুরু হয়, in still anguish, মনের যাতনা বা ক্ষোভগুলো প্রকাশ করা হয়, and ends with consolation is called, তাকে কি বলে? বলেন কি বলে? 6 এর আনসার কোনটা? মানে অডে? হ্যাঁ হ্যাঁ, an exalted lyric poem। আচ্ছা, আর অডের সাথে বালাদের কি সম্পর্ক? বালাদ পার্থক্য? 5 নম্বরটা বালাদ। বালাদ যেখানে ডায়ালগ এবং অ্যাকশনের মাধ্যমে একটা গল্প তুলে ধরা হয়। ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ স্টোরি থ্রু ডায়ালগ এন্ড অ্যাকশন, যেখানে ডায়ালগ এবং অ্যাকশন থাকবে। যেমন ময়মনসিংহের গীতিকা বলেন, গানটা বা একটা কাহিনী
তুলে ধরা হয় গান নেচে গেয়ে এবং একসাথে কয়েকজনও গেতে পারে। এটা হলো ডায়ালগ এন্ড অ্যাকশন যেখানে থাকবে সেটা হলো বালাদ। আর এক্সাল্টেড লিরিক পোয়েম যেখানে কাউকে সম্বোধন করে বলা হবে ইন স্টিল অ্যাঙ্গুইশ এন্ড এন্ডস উইথ কনসোল, সেটা অদে। হ্যাঁ, নেক্সট আপ টু 10 আছে না? 11 থেকে 15 from 11 to 15 কত? Sir, 12. 12. Sir, 12. Kind of lyric poem a single speaker expresses his thoughts and feelings to a silent listener is called. এখন বোঝাই যাচ্ছে সিঙ্গেল স্পিকার, একজন মাত্র স্পিকার কথা বলবে হিজ থটস এন্ড ফিলিংস টু এ সাইলেন্ট লিসেনার, অর্থাৎ লিসেনারের উদ্দেশ্যে। সাইলেন্ট লিসেনার, যেখানে লিসেনারে কোনো থাকবে না। সেটা কি এটা কি ইন্টেরিয়র মনোলগ না ড্রামাটিক মনোলগ, কোনটা? ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, ইন্টেরিয়র মনোলগ আর ড্রামাটিক মনোলগের পার্থক্য কি? ইন্টেরিয়র মনোলগের মধ্যে এখানে সিঙ্গেল স্পিকার থাকবে, যেখানে মনের ক্ষোভের কথাগুলো বলা থাকবে, মেন্টাল অ্যাঙ্গুইশ, সেলফ স্প্লিটেড, এখানে বিভাজিত সত্তার সাথে কথোপকথন হবে। এটা যেখানে সেলফ স্প্লিট থাকবে, অর্থাৎ দুই ধরনের, একটা ব্যক্তি দুই ধরনের সত্তা হবে, এখানে তার সাথে তার কথোপকথন হবে এবং এখানে বিশেষ করে কোনো ভুলের জন্য প্রায়শ্চিত্তের প্রার্থনা হবে, সেটা হলো ইন্টেরিয়র মনোলগ। হ্যাঁ, গুড। তারপর আপ টু 15 up to 20 পরেরগুলো তো আসলে এটা আপনারই কোটেশন গুলো আলোচনা করে মুখস্থ করে নেবেন। এগুলা কোটেশন গুলো মুখস্থ করে নেন, এগুলা পারবেন। হ্যাঁ, দেখেন তো 29 থেকে আচ্ছা 29 এর সমস্যা থেকে কারো 29 না, ফর্টি ওয়ান থেকে দেখেন তো, 41 থেকে 45 স্যার 41 a form of humorous verse of 5 লাইন, 5 লাইনের যেটা লিমারিক, এখানে 5 লাইনের মজাদার কবিতা বা শ্লোক, সেটা হলো লিমারিক। 45. নেক্সট আসুন, বাকিগুলো একটু দেখে নেবেন, সহজ, এখানে পড়ার মধ্যে থেকে সবই আছে। আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা পড়বো কমেডিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। কমেডিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যে কমেডিগুলো আছে সেই কমেডিগুলো আমরা আলোচনা করব। তারপরে ট্র্যাজেডিটা সবার শেষে পড়বো, কারণ ট্র্যাজেডিটা একটু জুসলেস, ট্র্যাজেডি পড়ার সময় তো ওইভাবে হয়তো ঘুম পেতে পারে বা অত বেশি মজা পাওয়া যাবে না, এই জন্য আমরা কমেডিটা দিয়ে শুরু করি। এখানে প্লেস সামারিগুলো একটু জানতে হবে, আমাদের কোন ক্যারেক্টার গুলো আছে। আমরা যখন কমেডিগুলো পড়বো উইলিয়াম শেক্সপিয়ার, প্রথম হলো যেটা কি, এটা কি ট্র্যাজেডি না কমেডি না ট্র্যাজিক কমেডি, সেটা প্রথমে জানতে হবে। এটা কার লেখা, ক্যারেক্টার গুলো কি কি, তারপরে প্লেস সামারিটা একটু জানলে তাহলে এখান থেকে কোনো কোশ্চেন আসলে সেটা আমরা পারবো। তো প্রথমে দেখেন, আমরা একটু দেখি, প্রথমে আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অর্থ কি? শেষ ভালো যা সব ভালো তার। সব ভালো তার। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, All's Well That Ends Well is a play by William Shakespeare. It is believed to have been written between 1604 and 1605. ইয়ারটা আসে না সাধারণত। আচ্ছা, এটা জেনার্স কমেডি, এটা মূলত কমেডি। মেনি ক্রিটিক্স ট্রিট ইট অ্যাজ ট্র্যাজিক কমেডি। সমালোচকরা অনেকে এটা ট্র্যাজিক কমেডি হিসাবে বিবেচনা করেন। তাহলে পরীক্ষায় যদি এটা আসে
এটা কমেডি না ট্র্যাজিক কমেডি, এর মধ্যে ভাগ যদি থাকে তাহলে ট্র্যাজিক কমেডি দেখাতে হবে। যদি সমালোচকরা এটাকে ট্র্যাজিক কমেডি ট্রিট করেন অনেকেই, এটা তাহলে কমেডি এবং ট্র্যাজেডি আলাদা আলাদা অপশনে থাকলে ট্র্যাজিক কমেডি দিবেন। ট্র্যাজিক কমেডি কি? যেটা একটা কমেডি, কমিক এলিমেন্টস এর পাশাপাশি কিছু ট্র্যাজিক এলিমেন্টস থাকে, দুঃখ কষ্ট যাতনার বিষয়গুলো থাকে, সেটা হলো ট্র্যাজিক কমেডি। শুধু হাস্যরসাত্মক বিষয় না, এখানে বড় ধরনের ট্র্যাজেডির বিষয় আসতে পারে, সেটা হলো ট্র্যাজিক কমেডি আমরা বলি। এখানে ক্যারেক্টার গুলো দেখেন। হেলেনা, হেলেনা হিরোইন, ডটার অফ রিসেন্টলি ডিসিজড কোর্ট ফিজিশিয়ান। এই গল্পের হিরোইন বা প্রটাগনিস্ট বা নায়িকা হলো হেলেনা, ডটার তিনি কে? যে এখানে কোর্ট ফিজিশিয়ান, ওইখানকার এখানে রাজ দরবারের যে ফিজিশিয়ান ছিলেন, ডক্টর ছিলেন, সম্প্রতি যিনি মারা গিয়েছেন, তার মেয়ে হলো হেলেনা। বার্টেম, দ্য কাউন্ট অফ রোজেলিয়ান সিন্স দ্য ফাদার অফ হিজ ডেথ, অর্থাৎ তার বাবার মৃত্যুর পর থেকে কাউন্ট অফ রোজেলিয়ানের, এখানে কাউন্ট মানে প্রধান, এখানে রাজ্যপাল বলতে পারেন, বা রাজ্যের প্রধান তার বাবার মৃত্যুর পর থেকে, অর্থাৎ একটা রাজ্যের প্রধান তার বাবার মৃত্যুর পর থেকে। The Count, the father of the Bartram, Parolles, follower of Bartram, he is coward, liar, and vagrant. Countess, the mother of Bartram, the missus of Rosalian and Helena, guardian. King of France, দেখেন এটা হলো a valiant warrior and friend of Bartram's father. এখানে King of France, ফ্রান্সের রাজা। A valiant warrior, এখানে বীর যোদ্ধা এবং বার্টেমের বাবার বন্ধু। He is deadly ill when the play begins and as miraculously cured by Helena, who uses one of his father's medicine. অর্থাৎ এই ফ্রান্সের রাজা ওই নাটকটা যখন শুরু হয় তখন মারাত্মক অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিলেন। তো তিনি মিরাকুলাস, অলৌকিকভাবে বেঁচে ওঠেন হেলেনার দেওয়া একটা ঔষধের মাধ্যমে, যেটা হেলেনা তার বাবার কাছ থেকে শিখেছিলেন। আর এ উইডো অফ ফ্লোরেন্স, ফ্লোরেন্সের বিধবা, for a fee the widow helps Helena arrange and execute the old battery. Here Bartram is trapped into sleeping with own wife in the belief that she is another woman. আচ্ছা, উইডোকে সাহায্য নিয়ে হেলেনা তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। ডায়না, ভার্জিন ডটার অফ উইডো, she is the bait used to trap Bartram, অর্থাৎ এখানে বিধবার, এখানে ভার্জিন ডটার, she is the bait used to trap Bartram. এখন দেখেন এখানে আমরা একটু গল্পটা প্লে সামারিটা যদি আমরা দেখি, এখান থেকে ক্যারেক্টার গুলো থেকে আমি প্লে সামারিটা যদি সংক্ষেপে বলে দিই আপনাদের। যেমন দেখেন এখানে গল্পের প্রটাগনিস্ট বা হিরোইন হলো হেলেনা। তো হেলেনা ভালোবাসি হলো বার্ট্রামকে। দ্য কাউন্ট অফ রোজেলিয়ান রাজ্যের প্রধান, তার বাবার মৃত্যুর পর থেকে তিনি দায়িত্বে আছেন। কিন্তু বার্ট্রাম হেলেনাকে পছন্দ করে না। হেলেনা is mad about Bartram. She wants to marry Bartram at any cost. যে কোনো উপায়ে, যে কোনো ভাবে হেলেনা বার্ট্রামকে বিয়ে করতে চায়, কিন্তু কোনো ক্রমেই বার্ট্রাম হেলেনাকে পছন্দ করে না, অর্থাৎ হেলেনাকে সে জীবন সঙ্গী করবে এটা সে ভাবতেই পারে না। তো এখন কিন্তু হেলেনা যেহেতু ক্রেজি অথবা ম্যাড অ্যাবাউট হিম, তো যখন হেলেনার একটা ঔষধ খেয়ে ফ্রান্সের রাজা কিং অফ ফ্রান্স যখন সুস্থ হন, তখন রাজা হেলেনাকে জিজ্ঞেস করেন যে তুমি আমাকে সুস্থ করার প্রতিদান হিসাবে বা বিনিময় হিসাবে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তখন হেলেনা বলেন যে সে বার্ট্রামকে বিয়ে করতে চায়, বার্ট্রামকে পেতে চায়। তখন রাজা বলে হ্যাঁ, বার্ট্রামের সাথে তোমার বিয়ে হবে। এখন ফ্রান্সের রাজার অধীনে ধরেন একটা কাউন্ট প্রদেশের প্রধান হলেন বার্ট্রাম, তার বাবার উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। তো এখন রাজা যদি আদেশ করেন তাহলে তার এটা মানে মানার কোনো কারণ নেই, তাকে মাথা পেতে নিতেই হবে, শিরোধার্য যেটা। এখন এখানে কারণ রাজা হলেন আইনের ঊর্ধ্বে, মহামান্য যদি আমরা বলি। তো এখন এটা পরে যেটা হয় যে রাজা বার্ট্রামকে বলেন যে হেলেনাকে বিয়ে করতে। আবার আর যেহেতু তার বাবার বন্ধু, দুটো বিষয়, একটা হলো ফ্রান্সের রাজা তার বাবার বন্ধু এবং রাজা, কাজে তাকে তো আসলে এখানে অমান্য করার কোনো সুযোগ নেই। তো রাজা বার্ট্রামকে বলেন হেলেনাকে বিয়ে করার জন্য, কিন্তু বার্ট্রাম আসলে মনে প্রাণে চাননি কখনো যে হেলেনাকে বিয়ে করবে, কিন্তু রাজার আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই, এই জন্য বাধ্য হয়ে বিয়েটা হয়। বার্ট্রাম বিয়েটা করেন, কিন্তু মনে মনে পণ করেন যে তিনি কখনোই হেলেনাকে তার স্ত্রীর যে অধিকার, সেই অধিকারটা কখনোই হেলেনাকে দেবে না। তো হেলেনা কখনোই স্ত্রীর অধিকারটা পাবে না, স্ত্রীর মর্যাদা বা অধিকারটা পাবে না। কাগজে কলমে তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ এটাই থাকবে।
কিন্তু সত্যিকার অর্থে তারা মানে তাদের হাজবেন্ড ওয়াইফের যে সত্যিকারের রিলেশন সেটা কখনোই হবে না। এবং তিনি হেলেনার কাছ থেকে দূরে থাকবার জন্য বার্টেম যেটা করেন, যে বার্টেম ইতালির ফ্লোরেন্সে চলে যান, ওখানে একটা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য একটা সেনাপতি হিসেবে তিনি ওখানে চলে যান, যাতে হেলেনার সাথে তার সম্পর্ক না থাকে, অনেকটা একটি বিষয়। তো হেলেনা অনেক চালাক চতুর মেয়ে। তো হেলেনা যেটা করেন, বার্টেম ইতালির ফ্লোরেন্সে যাওয়ার পরে হেলেনা গোপনে গোপনে সেই ইতালির ফ্লোরেন্সে যান, যে আসলে বার্টেমের উপর নজরদারি করবার জন্য সে আসলে কি করে সেটা জানবার জন্য। তো ওখানে গিয়ে যেটা হেলেনা জানতে পারেন, যে সেটা হলো, তার আগে একটা বিষয়, যে ওখানে যাওয়ার আগে, ইতালির ফ্লোরেন্সে যাওয়ার আগে বার্টেম হেলেনাকে দুইটা ইম্পসিবল কন্ডিশন দিয়ে যায়। যে বার্টেম হেলেনাকে বলে যে তোমার সাথে আমার হাজবেন্ড এবং ওয়াইফের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হতে পারে যদি তুমি দুটি ইম্পসিবল কন্ডিশন ফুলফিল করতে পারো। দুটি ইম্পসিবল কন্ডিশন, হ্যাঁ, দুইটা ভিতর থেকে কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসতে পারে। দুটি ইম্পসিবল কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হলো যে বার্টেম উত্তরাধিকার সূত্রে একটা রিং পেয়েছিলেন, যেটা তার দাদার কাছ থেকে, বাবার কাছ থেকে সে পেয়েছে। উত্তরাধিকার সূত্রে একটা রিং পেয়েছিলেন, যে রিংটা বার্টেম সবসময় পরে থাকতো, যে রিংটি বার্টেম সবসময় পরে থাকতো। এবং হেলেনাকে বলা হলো যে তোমার এই রিংটার মালিক হতে হবে তোমাকে, এই রিংটার মালিক হতে হবে তোমাকে। আরেকটা হলো যে আরেকটা কন্ডিশন দেওয়া হয়, সেটা হলো যে বার্টেম বলে যায় যে তার সাথে মিলনের পূর্বেই হেলেনাকে বার্টেমের ঔরসে সন্তান, অর্থাৎ বার্টেমের সাথে মিলনের পূর্বেই বার্টেমের ঔরসে সন্তানের জন্ম দিতে হবে হেলেনাকে, এটা একটা কন্ডিশন। আর বার্টেম যে রিংটা পরে থাকে, সেই রিংটার মালিক হতে হবে হেলেনাকে। সত্যিকার অর্থে এটা ইম্পসিবল। হয়তো রিংটা কোনোভাবে ম্যানেজ করা গেলেও ঔরসির সন্তান জন্মদানের বিষয়টা তো মিলনের পূর্বে হবে না। তো বার্টেমের উদ্দেশ্য হলো যে হেলেনাকে সে আসলে গ্রহণ করবে না, তার স্ত্রীর মর্যাদাটা দিবে না, এটা ছিল উদ্দেশ্য। এই কারণে দুইটা ইম্পসিবল কন্ডিশন দিয়ে সে চলে যায় হলো ইটালির ফ্লোরেন্সে। তো সেখানে গিয়ে বার্টেম ইটালির উইডো, ফ্লোরেন্সের এক উইডো বিউটিফুল মেয়ে ডায়নার প্রেমে পড়ে। সেখানে গিয়ে ডায়নার প্রেমে পড়ে এবং ডায়নাকে বার্টেম বিয়ে করার জন্য মনস্থির করে। এবং এজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার টোকেন হিসেবে বার্টেম ডায়নাকে বার্টেমের যে রিংটা থাকে, আংটি, যেটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, সেই রিংটা গিফট করে ডায়নাকে। এবং ইতিমধ্যে হেলেনা চুপিসারে গোপনে যখন ইটালির ফ্লোরেন্সে যান, তিনি গিয়ে জানতে পারেন যে এখানে বার্টেম ডায়না নামক একজন ফ্লোরেন্সের উইডোর মেয়ের প্রেমে পড়েছেন, এবং তাদের মধ্যে সিম্বল অফ লাভ হিসাবে টোকেন, বিশেষ করে রিংটা, বার্টেমের রিংটা আদান প্রদান করা হয়েছে। এবং তারা একটা সময় নির্ধারণ করেছেন, যে সময়ে তারা মিলিত হবে, অর্থাৎ বার্টেম এবং ডায়না তারা একটা বেট্রিক, যে একটা নির্দিষ্ট সময় একটা রাত্রিবেলায় তারা মিলিত হবে, একটা দিন ফিক্সড করেন। তো এই সবকিছুই হেলেনা জানতে পারেন। জানার পরে তিনি ওই ডায়নার মা অর্থাৎ উইডোর কাছে সবকিছু খুলে বলেন, যে সে তার স্ত্রী, সে স্ত্রীর অধিকার বা মর্যাদা এখনো প্রতিষ্ঠা করতে পারেনি, এই জন্য ওই উইডোর সহযোগিতা কামনা করেন, উইডো এবং ডায়নার সহযোগিতা কামনা করেন। তখন তারা এবং তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়ার জন্য প্রস্তাব করেন। এবং অনেক টাকা পয়সার প্রস্তাব যখন করা হয়, তখন উইডো এবং ডায়না রাজি হয়। অর্থাৎ রাজিটা হলো যে বার্টেম যে বেট্রিক করেছেন, যেখানে তারা মিলিত হবেন ডায়নার সাথে, সেখানে কন্ডিশন হলো যে হ্যাঁ, সেখানে মিলিত হবে হেলেনার সাথে, বা ডায়নার পরিবর্তে সেখানে হেলেনা থাকবে। আর ডায়নাকে যে রিংটা দেওয়া হয়েছে, যেটা বার্টেম দিয়েছে, সেটা ডায়না হেলেনাকে দিয়ে দিবে। এই কন্ডিশনের বিনিময়ে বেশ কিছু টাকা নিয়ে উইডো এবং তার মেয়ে এই চুক্তিতে উপনীত হন। এবং যথারীতি যখন বেট্রিক, যেখানে ডায়নার সাথে মিলিত হওয়ার কথা বার্টেমের, সেখানে ডায়নার সাথে মিলিত না হয়ে হেলেনার সাথে মিলিত হয়, অর্থাৎ বার্টেমের অজান্তে। এবং এভাবে হেলেনা প্রেগনেন্ট হয়, অর্থাৎ বার্টেমের ঔরসে সন্তান তার গর্ভে আসে। এবং আংটিটাও, মানে রিংটাও সে পেয়ে যায়। দুইটা ইম্পসিবল কন্ডিশনে আসলে তখন ফুলফিল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে তিনি চলে আসেন ফ্রান্সে, এবং রাজার কাছে যখন সবই খুলে বলা হয়, এবং তখন আবার
বার্টেন পরে জানতে পারে যে একটা ব্যক্তিকে সে আসলে ক্লট হয়ে গেছে, বাধ্য হয়ে তখন হেলেনাকে সে স্ত্রী হিসাবে মেনে নেয়। এটাই হলো মূলত এখানকার অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল গল্পের প্লে সামারি। এখানকার কমেডি হলো, ট্রাজিক এলিমেন্টস হলো যে হেলেনা তার স্বামীর অধিকার থেকে প্রায় বঞ্চিত হতে বসেছিল, তার অনেক দুঃখ কষ্ট হতো, যাতনা চলে এসেছিল, কিন্তু যেটা হয়তো কৌশলের কারণে, তার বুদ্ধির কারণে সে সেটা দিয়ে মুক্তি পেয়েছে। এটাই হলো মূলত এখানকার প্লে সামারি। এখন এখান থেকে যদি কোশ্চেন আসে, এগুলোর মধ্য থেকেই কোশ্চেন আসার কথা। এখানে আসতে পারে যে কয়টা ইম্পসিবল কন্ডিশন দেওয়া হয়েছিল, দুইটা ইম্পসিবল কন্ডিশন। আর হেলেনা এখানে এবং ডায়না এখানে ক্যারেক্টার গুলা কোনটা, যে হেলেনা দিয়ে এখানকার হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যারেক্টার অফ অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, ক্যারেক্টার গুলো আসতে পারে। তারপর এখানে অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল এর হিরোইনটাকে, অথবা এখানে বার্টেম বার্টেম কে ছিলেন কাউন্ট অফ রোজেলিয়ান, আর বার্টেম কেন হেলেনাকে মেনে নিলেন, এই বিষয়গুলো আসতে পারে কোশ্চেনগুলোতে। দেখেন তো স্যারের এই কমেডির মধ্যে কি স্যার নাই কোনো কোটেশন নাই এটার মধ্যে? এখানে কোটেশন গুলো আমরা আলাদা রাখছি। এখানে কোটেশন এখানে আলাদা করে কোটেশন আনা হয়নি। আমরা কোটেশন এখানে অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, কোটেশন গুলো তো আমরা ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে কোটেশন গুলো আছে ওইখানে ওই ফাইলটারে দিয়েছি, ওইখানে পাইছেন না কোটেশন গুলো? জি স্যার, ওই অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল এর কোনো কোটেশন দেখিনি। কোনো কোটেশন নাই, তাহলে এখানকার কোটেশন গুলো তত ইম্পর্টেন্ট না, এই জন্য এগুলো আসে না। দেখেন তো প্লে সামারিটা বুঝতে পারছেন কিনা, না কারো কোনো কোয়েরি আছে? স্যার বুঝেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের ব্যবসায়ী। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের ব্যবসায়ী। ভেনিস কোন দেশের শহর? ভেনিসটা কোন দেশের শহর? ইতালি। ইতালি। কেমন শহর? স্যার বাণিজ্যিক। বাণিজ্যিক। ভেনিসে মানুষ বাণিজ্য করতে যায় না, কিসের জন্য যায় বলেন? ইতালিতে কেন যায়? ভেনিসে কেন স্যার যায়? এটা হচ্ছে নিশ্চুপ সড়কের নগরী। নিশ্চিহ্ন, নিশ্চিত, এটা পানির নিচে রাস্তা, নিশ্চুপ শহরের নগরী বলা হয়। কিসের নিচে রাস্তা? স্যার নীরব শহর, নীরব শহর। নীরব শহর। মার্চেন্ট অফ ভেনিস পৃথিবীর সবচেয়ে যে শহরগুলোতে বেশি পর্যটক যায় তার মধ্যে এই ইতালির ভেনিস। স্যার ঘুরতে যায়, পর্যটন এরিয়া। হ্যাঁ, নিশ্চুপ শহরের নগরী মানে পানির নিচে রাস্তাটা। হ্যাঁ, মানে এটা হলো পানির নিচে নিমজ্জিত রাস্তা, বলতে নীরব শহর। হ্যাঁ, মানে ভেনিসটা হলো অনেকটা পানির উপরে ভাসছে এরকম, কারণ অসংখ্য নদী নালা, মানে দুই পাশে অট্টালিকা, মাঝখানে নদী। এই যেতে হচ্ছে আপনাকে নৌকা দিয়ে, মানে নৌকা দিয়ে বাড়িতে 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 যেতে হচ্ছে। চমৎকার একটা শহর, মানে নদীর উপরে দাঁড়িয়ে আছে শহরটি মনে হবে। হ্যাঁ, এখানকার প্রধান বাহন আপনি বলতে পারেন বোট বা নৌকা। এবং সত্যি প্রকৃতির অপূর্ব এক সৌন্দর্য এই ইতালি ভেনিস নগরী। এবং উইলিয়াম শেক্সপিয়ার এর লেখাগুলো অনেক লেখাগুলি দেখবেন ইতালির ভেনিস অথবা ফ্লোরেন্স, এই দুইটা শহরকে কেন্দ্র করে, ফ্লোরেন্স এবং ভেনিস চমৎকার শহর। ওইখানে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। ওই সময়গুলোতে তখন তো যাতায়াত এরকম বিদেশি ছিল না, এবং ওইখানে অনেক লেখা তিনি লিখেছেন। তো সেই মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের একজন ব্যবসায়ী গল্প অবলম্বনে এটি রচিত। Merchant of Venice is a 16th century play by William Shakespeare in which merchant in Venice must default on a loan large provided by which moneylender. It is believed to have been written between 1596 and 1599. Genre comedy. Many critics treat it as tragicomedy. এটার প্রকারভেদের মধ্যে জানি এটা কোন ধরনের লেখা, এটা মূলত কমেডি, তবে অনেক সমালোচক এটাকে ট্রাজিক কমেডি হিসেবে ট্রিট করেন, কারণ এখানে বেশ কিছু ট্রাজিক এলিমেন্টস রয়েছে। পরীক্ষায় যদি কমেডি এবং ট্র্যাজেডি থাকে তাহলে কমেডিতে দাগ দিবেন, কমেডি এবং ট্রাজিক কমেডি যদি আলাদাভাবে থাকে তাহলে অবশ্যই ট্রাজিক কমেডির মধ্যে আসবে। ক্যারেক্টার গুলো দেখেন,
শাইলক এ জুইস মানি লেন্ডার ইন ভ্যানিস, ইহুদি মানি লেন্ডার, ইহুদি মহাজন, হ্যাঁ, যিনি টাকা পয়সা ধার দিয়ে উচ্চ সুদে টাকা পয়সা ধার দিয়ে মানুষকে টাকা ধার দিয়ে উচ্চ সুদের ইন্টারেস্ট গ্রহণ করেন। তিনি জুইস ইহুদি কিন্তু ব্যবসা করেন ইটালির ভ্যানিসে, ব্যবসা করেন ইটালির ভ্যানিসে। পোর্শিয়া এ ওয়েলদি হেয়ারেস ফ্রম বেলমন্ট, বেলমন্টের রাজকুমারী, she saves অ্যান্টোনিও from Shylock's knife in the guise of a lawyer, তিনি অ্যান্টোনিওকে রক্ষা করেন এই শাইলকের ছুরিকাঘাত থেকে উকিলের ছদ্মবেশে। বাসানিও এ জেন্টলম্যান অফ ভ্যানিস অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড টু অ্যান্টোনিও, বাসানি হলো ভ্যানিসের একজন ভদ্র ব্যক্তি যিনি আবার অ্যান্টোনিওর বন্ধু। অ্যান্টোনিও অনেক বড় ব্যবসায়ী, জাহাজের ব্যবসা করেন তিনি। আর বাসানিও লাভ for the wealthy Portia leads him to borrow money from Shylock with Antony as a guarantor. এখন বাসানিও মূলত অ্যান্টোনিওর অনেক ভালো বন্ধু, হ্যাঁ, অ্যান্টোনিওর অনেক ভালো বন্ধু, কিন্তু বাসানি একটু গরিব, মানে আপনাদের মতো, মানে পকেটে 10 টাকা নাই কিন্তু দুনিয়ার সব স্বপ্ন বুকে নিয়ে ঘুরে ফিরে বেড়ান, হ্যাঁ এরকম। তো এখানে বাসানির পকেটে কোনো টাকা পয়সা নাই, কিন্তু সে পছন্দ করে বেলমন্টের রাজকুমারী পোর্শিয়াকে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু দুর্ভাগ্য যে যখন তার সাথে দেখা করতে যায় একটু সুটেড বুটেড ভালো ড্রেস পরে যেতে হয়, ভালো শু পরে যেতে হয়, সেগুলা কেনার মতো তার টাকা থাকে না। তখন অ্যান্টোনিওর কাছ থেকে টাকা ধার করে এই দিচ্ছি করতে করতে সময় চলে যায়, আবার যখন টাকা দরকার আবার অ্যান্টোনিওর কাছে আসে। এভাবে অ্যান্টোনিও ওকে হেল্প করতে থাকে এবং বাসানিও তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে থাকে। জেসিকা আর অ্যান্টোনিও, the merchant whose love for his friend Bassanio prompted him to sign Shylock's contract and almost lose his life. আচ্ছা, এটা আসি পরে। জেসিকা শাইলকস ডটার, মানে জুইস শাইলক ডটার্স এর মেয়ে, বাট হেটস হিজ লাইফ ইন হিজ ফাদার্স হাউস, কিন্তু তার বাবার সংসারের যে জীবনটা সেটা ঘৃণা করে। and eloped with a young Christian gentleman লরেঞ্জো, এবং পালিয়ে যায় খ্রিস্টিয়ান ইয়াং ম্যান লরেঞ্জোর সাথে। এখন সে হলো জুইস, পালিয়ে গেল খ্রিস্টিয়ান একজন ইয়াং ম্যানের সাথে, এটা নিশ্চয়ই তার বাবার জন্য অস্বস্তিকর। এবং বাবা আর এই লরেঞ্জো আবার অ্যান্টোনিও এবং বাসানি উভয়েরই বন্ধু, এই লরেঞ্জো আবার অ্যান্টোনিও বাসানি উভয়েরই বন্ধু, এবং এই কারণে শাইলক অ্যান্টোনিও এবং বাসানির উপর প্রতিশোধ নেওয়ার জন্য সময় সুযোগ খুঁজতে থাকেন। আর দ্য ডিউক অফ ভ্যানিস, ভ্যানিসের ডিউক মানে কি? প্রধান, দ্য রুলার অফ ভ্যানিস, শাসক। হ্যাঁ, এখানে রাজা, সম্রাট, তারপর আপনি যেটাই বলেন, হু প্রিজাইড ওভার অ্যান্টোনিও ট্রায়াল, যিনি অ্যান্টোনিও ট্রায়ালটা করেন, মানে অ্যান্টোনি যখন বিচারের সম্মুখীন হয় সেটার সভাপতিত্ব করেন বা সেটা বিচারের ভার তার উপর বর্তায়। Although a powerful man, the Duke states is built on respect for the law, he is unable to help Antonio, এবং সে চায় যে অ্যান্টোনিওকে বাঁচাতে, কিন্তু সে তার হাত পা আইনের বাধা, এই কারণে সে অ্যান্টোনিও কিছুই করতে পারে না, আইনের বাইরে যেতে পারে না। লরেঞ্জো এ ক্লোজ ফ্রেন্ড অফ অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও, লরেঞ্জো হলো অ্যান্টোনিও এবং বাসানিওর ঘনিষ্ঠ বন্ধু। নারিসা এ কনফিডেন্ট অফ পোর্শিয়া, আর পোর্শিয়ার অন্তরঙ্গ নারী বন্ধু। আর গ্রেসিয়ানো লাভার অফ নারিসা। আচ্ছা, এখন আসেন আমরা এখানে তাহলে একটু দেখি এটার প্লেস সামারিটা হলো, দেখেন শাইলক যেটা বললাম জুইস মানি লেন্ডার, তার মূলত তিনি মানুষকে টাকা ধার দেন, ঠিক আছে, কিন্তু মানুষকে টাকা ধার দিয়ে বিপদে ফেলতে চান অনেক ক্ষেত্রে, সৎ উদ্দেশ্যটা অনেক সময় সৎ না, অসৎ উদ্দেশ্যে তিনি মূলত মানুষকে টাকা ধার দিয়ে বিপদে ফেলবার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে। তো অ্যান্টোনিও জাহাজের ব্যবসা করেন, জাহাজের ব্যবসা করেন মানে কি? ধনী মানুষ না গরিব মানুষ বলেন তো? ধনী মানুষ, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু অনেক সময় ধনী মানুষ, অনেক ধনী মানুষ, ধনী মানুষ, অনেক ধনী মানুষ হলেও অনেক সময় কিন্তু অনেক ধনী মানুষের কাছে যদি আপনি 5,000 টাকা ধার চান, সে অনেক সময় এরকম সময় যায় যে 5,000 টাকা দেওয়ার মতো কিন্তু টাকা থাকে না, এরকম হয় না? হ্যাঁ হয়, আপনি 10,000 টাকা চান, 2,000 টাকা, অনেক ক্ষেত্রেই হাতে টাকা থাকে না, এরকম বিষয়টা অনেক ধনী মানুষের ক্ষেত্রেও হয়। এই গল্পে অ্যান্টোনিওর ক্ষেত্রেও ঠিক তদ্রূপ হয়েছে, অর্থাৎ অ্যান্টোনিও শিপের ব্যবসা করেন, তার শিপগুলো কেবল মালপত্র নিয়ে এক দেশ থেকে তার দেশের উদ্দেশ্যে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন মাঝ সমুদ্রে আছে, আরো হয়তো 1.5 মাস সময় লাগবে আসতে।
আসার পরে মালগুলো যখন খালাস করা হবে তখন সে ফ্রেট গুলো পাবে, অনেক টাকা পয়সা তার হাতে আসবে। এই মুহূর্তে তার কাছে টাকা নাই, কিন্তু বাসানিও ভালোবাসে এখানে পোর্শিয়াকে। সে পোর্শিয়ার কাছে দেখা করতে যেতে চায় বেলমন্টে, কিন্তু দেখা করতে যাওয়ার জন্য যেহেতু একটু পরিপাটি হয়ে যেতে হয়, একটু ভালো ড্রেস পরিধান করে যেতে হয়, তো ড্রেস কেনার জন্য টাকা দরকার। মানে জুতা, ড্রেস, একটু কমপ্লিট ড্রেস যদি বানাতে চায়, মানে আপনাদের মতো ধর, আপনাদের মতো ছেলেরা যারা আছেন, যে একটা কমপ্লিট ড্রেস অনেকেরই স্বপ্ন, হয়তো 10,000 টাকা লাগে, কিন্তু আপনার পক্ষে তো এখানে 10,000 টাকা হয়তো এই মুহূর্তে সম্ভব না, তখন ধার করতে চান। তো অনেকটা এরকমই বাসানিও অ্যান্টনির কাছে যায়, গিয়ে বলে যে সে পোর্শিয়ার সাথে দেখা করতে যেতে চায়, এই জন্য তার টাকা লাগবে 3,000 পাউন্ড, 3,000 পাউন্ডের মতো টাকা লাগবে। অলরেডি বাসানিও কিন্তু অ্যান্টনির কাছ থেকে কয়েকবার টাকা ধার করেছে, এখনো পরিশোধ করতে পারেনি টাকাগুলো, কিন্তু যখনই তার দরকার হয় তখনই সে আবার যায়, ওই দিচ্ছি দিব করতে করতে সময় চলে যায়, আবার টাকা ধার নেওয়ার সময় হয়। তো ও যখন অ্যান্টনির কাছে গিয়েছে টাকার জন্য, তখন অ্যান্টনিও কাছে ওই মুহূর্তে টাকা নেই, কারণ তার শিপগুলো সবই হলো মাঝদরিয়ায়। তো টাকা যেহেতু নেই, কিন্তু আবার প্রিয় বন্ধু, তাকে তো সে বলতে পারছে না যে আমার কাছে টাকা নেই বা আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারবো না। সে চাচ্ছে টাকা দিতে, কিন্তু সত্যিকার অর্থে তার হাত একদম খালি এখন। তখন সে বলে তুমি এক কাজ করো, তুমি শাইলকের কাছে যাও, শাইলক তো এখানে সুদের ব্যবসা করে, টাকা ধার দেওয়ার ব্যবসা করে, তুমি আমার কথা বলে ওর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসো এবং আমাকে গ্যারান্টর হিসেবে টাকা নিয়ে আসো। তখন অ্যান্টনিও বাসানিও কি করে, শাইলকের কাছে যায়। শাইলকের কাছে যাওয়ার পরে অ্যান্টনির কথা বলে 3,000 পাউন্ড ধার চায়। তো প্রথম শাইলক না করে, তারপরে হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি কাজ করে, তখন বলে হ্যাঁ টাকা দিব তোমাকে, তো একটা কন্ডিশন। এখানে গ্যারান্টর তো হবে অ্যান্টনিও, তবে এখানে গ্যারান্টর হিসাবে যে চুক্তিটা থাকবে, সেই চুক্তিটা হলো যদি অ্যান্টনিও কোনো কারণে ফেল করে টাকা দিতে সময় মতো, তাহলে অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড অফ ফ্লেশ, মানে 1 পাউন্ড ফ্লেশ মাংস কেটে নেওয়া হবে। 1 পাউন্ড ফ্লেশ কেটে নেওয়া হবে, মানে শরীরের যে কোনো স্থান থেকে। উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। 1 পাউন্ড ফ্লেশ যদি কেটে নেওয়া হয় শরীরের যে কোনো স্থান থেকে, অর্থাৎ সে তার এমন জায়গা থেকে হয়তো কাটবে যে তার মৃত্যু হবে। এটা শোনার পর বাসানিও দৌড়িয়ে চলে আসে অ্যান্টনিওর কাছে, বলে যে সে এই কন্ডিশনে সে টাকা ধার দিতে চায়, অর্থাৎ গ্যারান্টর হবে অ্যান্টনিও, এবং তার ডিফল্ট করলে, সময় মতো টাকা দিতে না পারলে 1 পাউন্ড অফ ফ্লেশ কেটে নেওয়া হবে অ্যান্টনির শরীর থেকে। তখন অ্যান্টনি ভাবে যে আসলে লোন তো পে করতে হবে 3 মাসের মধ্যে, তার শিপগুলো চলে আসবে 1.5 মাস, তার অনেক আগেই, কাজেই এটা খুব বেশি অসুবিধা হবে না, তুমি রাজি হয়ে টাকা নিয়ে যাও। তখন বাসানিও শাইলকের কাছ থেকে 3,000 পাউন্ড নেয়, নিয়ে ভালো ড্রেস কিনে এদিকে পোর্শিয়ার কাছে বেলমন্টে চলে যায়। তো পোর্শিয়ার কাছে চলে যাওয়ার পরে পোর্শিয়ার সাথে এর আগে একবার দেখা হয়েছিল, তখন থেকে পোর্শিয়াও একটু ভালোবাসতো, আবার বাসানিও তাকে ভালোবাসতো, কিন্তু তাদের মধ্যে নিয়মিত যোগাযোগটা নেই। এদিকে পোর্শিয়ার যেটা হলো বিয়ের প্রস্তাব আছে, তাকে বিয়ে দিবে তার বাবা, কিন্তু সিদ্ধান্তে আসতে পারছে না সে কাকে বিয়ে করবে পোর্শিয়া। তখন একটা কি করা হয় যে বিভিন্ন রাজ্যের রাজপুত্ররা তার কাছে পানি প্রার্থনার জন্য আসছে। তো সেখানে একটা এটা হয় যে পোর্শিয়াকে তাকে পছন্দ হতে হবে। আরেকটা বিষয় হলো যে 3টা পাত্র থাকে পানি প্রার্থনাকারীদের, যারা সুইটার, SUITOR, শব্দটা হলো সুইটার, পানি প্রার্থনাকারী শব্দটা গুরুত্বপূর্ণ। সুইটার, SUITOR, মানে পানি প্রার্থনাকারী, বিয়ের জন্য যারা আসছে, হ্যাঁ, যারা বিয়ে করতে চায় সুইটার বলে। এখন এখানে তাদের সামনে 3টা পাত্র রাখা হয়, সেখানে সেই পাত্রগুলো কাভার দেওয়া। সেখানে 3টা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে পোর্শিয়ার একটা প্রতিকৃতি থাকে, পোর্ট্রেট বা প্রতিকৃতি থাকে, পোর্ট্রেট। সেই পোর্ট্রেটটা এক চান্সে যে বের করতে পারবে, তার সাথে মূলত পোর্শিয়া বিয়ে হবে, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ওখানে থাকে। তো অনেক পানি প্রার্থনাকারীরা গিয়েছে। হ্যাঁ স্যার, এই পোর্ট্রেটটা কি স্যার? প্রতিকৃতি, নিজের ছবি। পোর্ট্রেট মানে আপনার ছবিটা একটা ছবি সম্বলিত, পোর্ট্রেট ছবি তো না,
এটা আপনার একটা মূর্তির মতো বলতে পারেন, একটা মূর্তি ওখানে রাখা আছে, পুরোপুরি মূর্তি না, অনেকটা মূর্তি টাইপ। তো এখন ওখানে অনেক প্রাণী প্রার্থনাকারীরা যাচ্ছে, সুইটাররা যাচ্ছে, বিভিন্ন দেশের রাজপুত্ররা, কিন্তু কেউ এটা সফল হচ্ছে না। ইতিমধ্যে ওইখানে গিয়ে হাজির হয় বাসানিউ। যেহেতু বাসানিউকে পড়শি একবার দেখেছিল এবং তার ভালো লেগেছিল, বাসানিকে দেখার পরেই সে আসলে চায় যে হ্যাঁ বাসানিকে সে বিয়ে করবে, বাসানিকে সে বিয়ে করবে, কিন্তু তাকে একটা শর্ত ফুলফিল করতে হবে। ওই যে এখানে যে পটগুলো আছে, এখানকে একটা তার পোর্ট্রেট আছে, সেই পোর্ট্রেটটা বাই এক চান্সে তাকে একটা পোর্ট্রেট, একটা পট খুলেই ওই পোর্ট্রেটটা পেতে হবে, তাহলেই এই কন্ডিশনটা ফুলফিল করতে পারলেই কেউ তাকে বিয়ে করতে পারবে। এখন বাসানিও দেরি করতে চায় না, সে মনে করে একটু দেরি করলে হয়তো আরো কোনো সুইটার এসে এই চান্সটা নিয়ে যেতে পারে। তো পর্শিয়া চায় যে সে একটু ওয়েট করুক, যাতে সে কিছু ক্লু দিতে পারে, হিন্ট দিতে পারে যে কোন পাত্রের মধ্যে আছে, যাতে তার মিস না হয়। কিন্তু বাসানিও দেরি না করে একটু অস্থির থাকে এবং সে একটা পাত্র ওপেন করে, ফরচুনেটলি সেখানে পোর্ট্রেটটা পাওয়া যায় এবং তখন যেহেতু পর্শিয়াও চায় বাসানিকে বিয়ে করতে এবং সে তার এই কন্ডিশনটা ফুলফিল করতে পারে, তখন বাসানির সাথে পর্শিয়ার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সে ওখানে বাসানিও একদম আনন্দ ফুর্তি হানিমুন করতে থাকে এবং পর্শিয়ার সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। বিয়ের সময়গুলা খুব সুখে আনন্দে উল্লাসে তার সময় চলে যেতে থাকে এবং এর মধ্যে মোটামুটি দেড় মাস অতিক্রান্ত হয়ে যায়। সে সবকিছু ভুলে, বাসানিও সবকিছু ভুলে পর্শিয়াকে নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে থাকে, আনন্দ উল্লাসের মধ্যে সময় কাটাতে থাকে। তো যখন এদিকে যেটা হয়, এদিকে অ্যান্টোনিওর শিপগুলো মাঝ দরিয়াতে হারিয়ে যায়, অর্থাৎ সমুদ্রের মাঝখানে আসার পরে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না, দিক হারিয়ে অন্য দিকে মূলত চলে যায়। এবং এদিকে শাইলকের লোন পেমেন্টের যে সময়, পেমেন্ট সেটা সময় চলে আসে এবং অ্যান্টোনিও তাকে লোনটা পরিশোধ করতে পারে না, ডিফল্ট হওয়ার কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হয়। অর্থাৎ ডিউকের দরবারে তার বিচার হবে। বিচারে যেহেতু শর্তে আছে 1 পাউন্ড অফ ফ্লেশ শাইলক নিবে শরীরের যে কোনো স্থান থেকে, সেটার জন্য সে প্রস্তুতি নিতে থাকে, অথবা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকে। এই মেসেজটা বাসানিওকে জানিয়ে অ্যান্টোনিও একটা চিঠি লেখে এবং সেই চিঠিটা যখন বাসানিও পাওয়ার পরে সে খুব অস্থির হয়ে ওঠে যে তার বন্ধু তাকে হেল্প করেছে এবং আজকে সে কারণে সে মরতে বসেছে, এই বিষয়টা তার ওয়াইফ পর্শিয়ার সাথে শেয়ার করে। তখন পর্শিয়া তাকে 6,000 পাউন্ড অর্থাৎ 3,000 পাউন্ড তো ধার করেছিল। পর্শিয়া বলে তুমি 6,000 পাউন্ড নিয়ে দ্রুত ডিউকের দরবারে চলে যাও, যেহেতু শাইলক ওর কাজ হলো ইউজার, টাকা ধার দিয়ে তো চলে, ও 6,000 পাউন্ড দিলে নিশ্চয়ই অনেক খুশি হয়, হয়তো অ্যান্টোনিওকে মুক্তি দিবে। এবং এটা বলে এবং সাথে একটা পর্শিয়া একটা রিং দিয়ে দেয়, একটা রিং বলে এই রিংটা তুমি সবসময় পরে থাকবে, এই রিংটা কখনোই তুমি কাউকে দিতে পারবে না, আর এই 6,000 পাউন্ড নিয়ে তুমি দ্রুত ওখান থেকে স্থান ত্যাগ করো, মানে ওই ডিউকের দরবারে যায়। তো ওইখানে ডিউকের দরবারে যায়, ওখানে বিচার শুরু হয় এবং এদিকে পর্শিয়া যে কাজটা করে, টাকা দেওয়ার পরেও সে নিশ্চিত থাকতে পারছে না যে আসলেই অ্যান্টোনিও এতে মুক্তি হবে কিনা, এবং সে এই কারণে আরো কিছু প্রস্তুতি নিয়ে গোপনে উকিলের ছদ্মবেশ ধারণ করে তার অন্তরঙ্গ বন্ধু নেরিসাকে নিয়ে ডিউকের দরবার দিকে আসতে থাকে। এদিকে বাসানিও আসার পরে যখন বিচার শুরু হয়ে যায়, তখন ডিউক, যেহেতু ইটালির ডিউক ফ্লোরেন্সে, তিনি চান অ্যান্টোনিওকে বাঁচাতে, কিন্তু আইনের বাইরে গিয়ে তো তিনি বাঁচাতে পারবেন না। যদি তিনি আইনের বাইরে যান তাহলে অনেক মানুষকেই কি করতে হবে, আইনের বাইরে গিয়ে তাকে ছেড়ে দিতে হবে। এই কারণে তিনি তার উদ্দেশ্য হলো যে অ্যান্টোনিও বেঁচে যাক, কিন্তু আইনের যে মারপেচ এতে অ্যান্টোনিও বাঁচবে না। অর্থাৎ শাইলক তার কাছ থেকে 1 পাউন্ড ফ্লেশ নেওয়ার জন্যই অধীর আগ্রহে থাকে। ওই মুহূর্তে বাসানিও গিয়ে শাইলককে উকিলের মাধ্যমে ওই দ্বিগুণ টাকা দেওয়ার প্রস্তাব করে ডিউকের দরবারে গিয়ে। কিন্তু এই প্রস্তাব পাওয়ার পরও শাইলক অটল থাকে যে না, সে টাকা নিবে না, সে 1 পাউন্ড অফ ফ্লেশই নেবে। তো এটা মোটামুটি এটা নিয়ে হিয়ারিং চলতে থাকে। ডিউক মোটামুটি রায় দিবে, কারণ হলো যে একান্ত যেহেতু শাইলক নিতে চাচ্ছে না, জোর করে তাকে দেওয়া যাবে না, 1 পাউন্ড অফ ফ্লেশই তাকে দিতে হবে, এই রায় তিনি দিতে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে
ডিউকের দরবারে অর্থাৎ বিচারাঙ্গনে ওইখানে একজন উকিল এবং তার একজন ক্লার্ক, মানে উকিল এবং তার একজন কেরানি নিয়ে হাজির হন। এখানে এসে বলেন যে আমরা অমুক উকিল আমাদেরকে পাঠিয়েছে, মানে ওই দেশের প্রখ্যাত একজন উকিলের রেফারেন্স বলে যে এই উকিল অর্থাৎ যার নামে সবাই চিনে, অর্থাৎ তার বিশাল অবদান এই বিচারাঙ্গনে, সেই উকিলের কথা বলে বলছে ওই উকিল আমাদেরকে পাঠিয়েছে এই কেসটা তার পক্ষ থেকে লড়বার জন্য। তখন ডিউক বেশ খুশি হয়, ভাবে যে ইয়েস, যেহেতু অনেক বড় উকিল পাঠিয়েছে, হয়তো তারা অনেক কোনো পরামর্শ বুদ্ধি বা আইনের কোনো পার্থক্য বের করতে পারবে, যেটা দিয়ে হয়তো অ্যান্টনিকে বাঁচানো যাবে। তো এখানে এটা কিন্তু উকিল হিসেবে প্রবেশ করা হলো পোর্শিয়া। পোর্শিয়া মূলত উকিলের ছদ্মবেশ ধারণ করে ওখানে আসে, তার সাথে তার অন্তরঙ্গ নারী বন্ধু ন্যারিসাকে নিয়ে আসে। তো এখানে এসে উকিলের দাঁড় করে প্রথমেই ডিউকের দরবারে আবারও শেষবারের মতো শাইলককে 6000 পাউন্ড নেওয়ার জন্য বলে, যেটা তারা এতক্ষণ পর্যন্ত বার্গেন করতেছিলেন। কিন্তু শাইলক অটল যে না, সে 6000 পাউন্ড নেবে না, তার টাকা পয়সা দরকার নেই, সে 1 পাউন্ড অফ ফ্লেশ নেবে। তো তখন যখন কোনোভাবে রাজি হচ্ছে না, তখন উকিল বলে হ্যাঁ ঠিক আছে, যেহেতু কন্ট্রাক্টে এভাবেই লেখা আছে যে 1000 পাউন্ড মানে 1 পাউন্ড অফ ফ্লেশ আপনি নেবেন, তো এখন আপনি এটা নিতে মানে পারবেন, কারণ আইন আপনাকে সেই সুরক্ষা দিয়েছে, আইন অনুযায়ী এটাই আপনার প্রাপ্য, এবং অ্যান্টনিওকে 1 পাউন্ড অফ ফ্লেশ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এই ডিডে কোথাও লেখা নাই যে আপনি ব্লাড নিতে পারবেন। যদি এই 1 পাউন্ড অফ ফ্লেশ নেওয়ার সময় ব্লিডিং হয়, রক্তপাত হয়, এবং সেই রক্তপাতের জন্য যদি অ্যান্টনি মৃত্যুবরণ করে, তাহলে আপনাকে অ্যান্টনি হত্যা করার জন্য আপনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে। এইটা শোনার পরে শাইলক ভয় পেয়ে যায়, কারণ সে তো জানে যে কন্ট্রাক্টে তো 1 পাউন্ড অফ ফ্লেশের কথা বলা আছে, কিন্তু এর জন্য যে নেসেসারি ব্লাড ব্লিডিং হয়ে মৃত্যু হতে পারে, ব্লাড নেওয়ার কথা বলা নাই। তখন সে ভয় পেয়ে যায় যে হ্যাঁ 1 পাউন্ড অফ ফ্লেশ সে যে উদ্দেশ্যে নিতে যাচ্ছে, সে তো তাতে ব্লিডিং হবে, অ্যান্টনির মৃত্যু হবে। তখন সে ভয় পেয়ে যায়। শাইলক বলে না ঠিক আছে, তাহলে আমার 1 পাউন্ড অফ ফ্লেশ দরকার নেই, আমাকে 6000 পাউন্ডই দেন, আমি 6000 পাউন্ডই নিব। তখন উকিল বলে না, আপনার যেহেতু কন্ট্রাক্টে এইভাবেই লেখা আছে, আপনাকে 6000 পাউন্ড দেওয়া হবে না, আপনাকে 1 পাউন্ড অফ ফ্লেশ নিতে হবে। তখন শাইলক আরো নিচে এসে বলে ঠিক আছে, আমাকে 6000 পাউন্ড লাগবে না, আমি যে 3000 পাউন্ড ধার দিয়েছি আমাকে ওই 3000 পাউন্ডই দেন, এতে আমার চলবে। তখন উকিল ডিউককে বলেন যে এখানে মহামান্য ডিউক, যে এই জুইস মানি লেন্ডার আসলে এখানে সে ব্যবসা করার জন্য আসেনি, তার উদ্দেশ্য হলো আমাদের এই ফ্লোরেন্সের ধনাঢ্য ব্যবসায়ী যারা আছে তাদের সাথে শত্রুতা করে তাদেরকে হত্যা করা, এই উদ্দেশ্যে, এই অসৎ উদ্দেশ্যে সে মূলত এখানে এসেছে। কাজেই তাকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হোক, এবং তার সমস্ত সম্পত্তি মানে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য আহ্বান করে সে। অর্থাৎ এই জন্য তার বিরুদ্ধে মানে মৃত্যুদণ্ডের দাবি প্রার্থনা করে, এবং তার সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য আবেদন করে। তখন ডিউক সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই দেয়, কিন্তু তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। এই সম্পত্তির অর্ধেক দেয় হলো অ্যান্টনিওকে, যেহেতু অ্যান্টনিও ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে, আর অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেয় রাষ্ট্রীয় কোষাগারে। তো এভাবে অ্যান্টনিও মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে এই যে বিশাল প্রায় মরতে বসেছিল, সেইখান থেকে মুক্তি পাওয়ার পরে অ্যান্টনিও এবং বাসানিও ওই ক্লার্ক, তারা চিনে না উকিলকে, তারা ছদ্মবেশ ধারণ করে যেহেতু এসেছে, তখন ওই উকিলকে বলে যে আপনারা আমাদেরকে বাঁচালেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে, এর প্রতিদান হিসেবে আপনারা যা চান, যত টাকাই চান আমরা আপনাদেরকে তত টাকাই দিব। তখন উকিল কোনো টাকা নেওয়ার জন্য রাজি হয় না, বলে যে হ্যাঁ আমরা কোনো টাকা নেওয়ার জন্য রাজি হয় না। তো বাসানির হাতে একটা আংটি থাকে, পর্ষিয়া বলে যে এই আংটিটা আমাকে দিতে হবে, এই আংটিটা আমার চাই। তখন পর্ষিয়া মানে বাসানিও একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে এটা তো তার ওয়াইফ তাকে দিয়েছে এবং বলেছে কাউকে এই আংটিটা না দেওয়ার জন্য এবং সব সময় পরে থাকার জন্য, কিন্তু যেহেতু তার বন্ধুর জীবন বাঁচিয়েছে উকিল, সে অনেক চিন্তা ভাবনা করে আংটিটা দিয়ে দেয়। আংটিটা নিয়ে পর্ষিয়া এবং তার যে ছদ্মবেশী উকিল এবং তার যে ক্লার্ক বন্ধু সবাই দ্রুত প্রস্থান করে। আর অ্যান্টনিও যে টাকাটা পায় এখান থেকে শাইলকের অর্ধেক, সেই টাকাটা শাইলকের মেয়ে জেসিকা
জেসিকা যে লরেঞ্জোকে বিয়ে করেছে ওদেরকে, বিশেষ করে জেসিকাকে দিয়ে দেয় যাতে তারা আরামায়েশে থাকতে পারে। এদিকে পোর্শিয়া যাওয়ার পর বাসানিও এই খবরটা, যত অ্যান্টনি বেঁচে গেছে, একজন ছদ্মবেশী উকিল তাদেরকে বাঁচিয়েছে, এই মেসেজটা দেওয়ার জন্য দ্রুত বেলমন্টের উদ্দেশ্যে রওনা দেয় পোর্শিয়াকে জানাবে বলে। তো পোর্শিয়া এখানে বাসানি যাওয়ার আগে পোর্শিয়া গিয়ে পৌঁছে, এবং বাসানি ওখানে যাওয়ার পরে পোর্শিয়াকে বলে যে একজন এইভাবে একজন উকিল তাদেরকে বাঁচিয়েছে। তো এই কথা প্রসঙ্গ বলতে বলতেই তখন পোর্শিয়া বলে যে তোমার আংটিটা কোথায়, আমি যে আংটিটা দিয়েছিলাম তোমার, সেই স্বপ্নে যেটা পরে থাকতে বলেছিলাম, সেই আংটিটা কি করেছে? সে বলে যে ওই উকিল নিয়েছে। না, ওই উকিল নেই, তুমি নিশ্চয়ই কোনো মেয়েকে দিয়েছো বা কাউকে দিয়েছো, কোনো প্রাণী প্রার্থনা কাছে দিয়েছো ইত্যাদি ইত্যাদি মজা করে থাকে। তো পরবর্তীতে পরক্ষণেই পোর্শিয়া বলে যে উকিলের ছদ্মবেশে যে লোকটি গিয়েছিল সে আর কেউ ছিল, সে ছিল পোর্শিয়া নিজেই, এবং ক্লার্ক হিসেবে যে গিয়েছিল সে ছিল নারিসা, তার অন্তরঙ্গ নারী বন্ধু। তো এই হলো মোটামুটি এখানকার দ্য মার্চেন্ট অফ ভেনিস গল্পের আপনার প্লে সামারি। কারো কোনো কোয়েরি আছে কিনা বলুন? আছে কারো কোনো কোয়েরি? না স্যার। আচ্ছা, বোঝা গেছে? জি স্যার, বুঝছি। পারবেন? এখান থেকে কোনো কোশ্চেন আসলে? ইনশাআল্লাহ স্যার। এগুলা ইংরেজিতে লেখা আছে, আমি বাংলায় একটু বলে দিলাম। হ্যাঁ, এগুলা একটু পড়ে নেবেন ইংলিশ থেকে, আমি বাংলায় বলে দিলাম, আর রেকর্ডটা দেখে নেবেন তাহলে হবে। As you like it, এটা প্লে সামাইটা অত গুরুত্বপূর্ণ না, এখানে এটা কমেডি। এখানকার ক্যারেক্টার্স গুলো একটু দেখে নিতে হবে, ক্যারেক্টার্স কি কি ক্যারেক্টার্স এখানে আছে। এটা এখানে রোজালিন্ড দ্য ডটার অফ ডিউক সিনিয়র, আর অরল্যান্ডো দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রৌল্যান্ড ডি Boris and younger brother of Oliver, Duke Senior, the father of Rosalind and rightful ruler of Duke, Jack's faithful lord who accompanies Duke Senior in the forest, Celia, daughter of Duke Frederick and Rosalind. এখানে দেখেন, এখানে মূলত ভাই ভাই ক্ষমতার দ্বন্দ্ব, অর্থাৎ এক ভাই আরেক ভাইকে, বিশেষ করে বড় ভাইকে ক্ষমতা থেকে উৎখাত করে তিনি ক্ষমতা গ্রহণ করেন, এরকম একটা প্রাসাদ ষড়যন্ত্রের গল্প মূলত হলো। এখানে ডিউক ফ্রেডরিক দ্য ফাদার অফ ডিউক সিনিয়র এন্ড ইউজারভার অফ দ্য থ্রোন, এখানে ডিউক ফ্রেডরিক হলো জবরদখল করে, ক্ষমতা দখল করে। কোশ্চেন গুলা মানে এখানটা শুধু এইগুলা জানবেন, ক্যারেক্টার গুলা জানলেই হবে। আপনি একবার করে পড়ে রাখতে পারেন, প্লে সামাইটা একবার পড়ে নিতে পারেন, মানে ভিতর থেকে আসার মতো এখানে কোশ্চেন হয় না সাধারণত এখান থেকে। হ্যাঁ, তবে এখানে কোটেশন ফ্রম অ্যাজ ইউ লাইক দুটো কোটেশন আছে। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এন্ড অল ম্যান এন্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স, সারা দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ এবং প্রতি নরনারী অভিনেতা আর অভিনেত্রী। অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ and all men and women merely players, as you like it আছে। Sweet are the uses of adversity, দুঃখের পরিণতি সুখ। Sweet are the uses of adversity, দুঃখের পরিণতি সুখে। এটা হলো as you like it। হ্যাঁ, 12 নাইট, এটা একটু দেখতে হবে। 12 নাইট, দ্বাদশ রজনী, বাংলা হলো দ্বাদশ রজনী। Characters গুলো একটু দেখি। 12 Night is a comedy by William Shakespeare, believed to have been written around 1610 and 1601 and 1602. Characters হলো Viola, a young woman of aristocratic birth, and the play's protagonist. তাহলে এখানকার protagonist, মুখ্য চরিত্র, এই গল্পের মুখ্য চরিত্র ভায়োলা, ইয়াং উইমেন অফ অ্যারিস্টোক্রেটিক বার্থ, ধনাঢ্য বা সম্ভ্রান্ত পরিবারের একজন ইয়াং উইমেন। She disguises herself as a young man, তাকে সময়ের পরিবর্তনে তাকে একটা ইয়াং ম্যানের ছদ্মবেশ ধারণ করতে হয়, একটা কারণের প্রেক্ষাপটে তাকে ইয়াং ম্যানের ছদ্মবেশ ধারণ করতে হয়। Orsino, Duke, a powerful nobleman in the country of Illyria, and is lovesick for beautiful lady Olivia. আর অর্সিনো হলো ইলিরিয়া রাজ্যের ডিউক, তবে সে অলিভিয়ার প্রেমে কাতর, অর্থাৎ অলিভিয়াকে বিয়ে করতে চায়। অলিভিয়া সম্ভ্রান্ত লেডি, কিন্তু অলিভিয়া আবার অর্সিনোকে অত বেশি পছন্দ করে না। অলিভিয়া ওয়েলদি, বিউটিফুল এন্ড নোবেল ইলারিয়ান লেডি।
সেবাস্টিয়ান, ভায়োলাস লস্ট টুইন ব্রাদার। তাহলে ভায়োলা এবং সেবাস্টিয়ান হলেন টুইন ব্রাদার এন্ড সিস্টার। এর মধ্যে ভায়োলা হলো বোন আর সেবাস্টিয়ান হলো ভাই। ভায়োলা হলো বোন, সেবাস্টিয়ান হলো ভাই, তারা টুইন ব্রাদার্স এন্ড সিস্টার্স। তারা শিপরেক, জাহাজ ডুবির ঘটনায় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্যার টবি, অলিভিয়াস আঙ্কেল, মালভলিউ, হেড সার্ভেন্ট ইন দ্য হাউসহোল্ড অফ লেডি অলিভিয়া। লেডি অলিভিয়ার বাসার হেড সার্ভেন্ট, মানে সার্ভেন্টের মধ্যে আবার হেড সার্ভেন্ট, তাহলে ধনাঢ্য, বিশাল ধনাঢ্য ফ্যামিলির হলো লেডি অলিভিয়া। এখন দেখেন প্লে সামারিটা হলো এরকম যে ভায়োলা এবং সেবাস্টিয়ান তারা টুইন ব্রাদার্স এন্ড সিস্টার। তারা শিপ যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, তাদের একটা ভ্রমণে যাচ্ছিলেন ফ্যামিলি পিপলগুলো নিয়ে, অনেকের সাথে। তো পথিমধ্যে কি হয় যে ওই শিপটা র্যাক হয়, শিপ ডুবি হয়, জাহাজ ডুবির ঘটনা ঘটে। এবং এখানে যারা আছে সবাই মূলত বিচ্ছিন্ন হয়ে যায়। ভায়োলা, সেবাস্টিয়ান একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা সমুদ্রে ভাসতে থাকে। কয়েকদিন ভাসার পর একটা রাজ্যে, যে রাজ্যের নাম হলো ইলিরিয়া, সেই রাজ্যে উপকূলে উঠে বলতে বেশি বেশি ওখানে গিয়ে আটকে যায়। তো সেখানকার সৈনিক যারা আছে তারা দেখতে পায় যে একটা লেডি বেশি বেশি এসেছে, তাকে এখান থেকে উঠিয়ে কিছু প্রাথমিক চিকিৎসা করে তারপর সে বলে যে সে কোথায় এসেছে। তখন ভায়োলা, তারা বলে যে সে ইলিরিয়া রাজ্যের নাম হলো ইলিরিয়া, সে এখানে কিভাবে বাঁচতে পারবে বা এখানে কোথায় যেতে হবে। তখন তারা বলে যে তুমি এখানে অলিভিয়া নামে এক ধনাঢ্য মেয়ে আছে, তুমি তার কাছে যেতে পারো, সে চাইলে তোমাকে হেল্প করতে পারে। তখন ভায়োলা সেখানে যায়, কিন্তু অলিভিয়া অপরিচিত কোনো মেয়ের সাথে বা অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা বলতে রাজি হয় না, অর্থাৎ সে ভায়োলার সাথে কথা বলতে রাজি হয় না এবং ভায়োলার বিষয়ে তার কোনো আগ্রহ থাকে না। তখন তাকে বলা হয় তারপর তুমি এক কাজ করতে পারো, এখান থেকে এখানকার যে ডিউক অরসিনো তার দরবারে গিয়ে তুমি সাহায্য প্রার্থনা করতে পারো, তার দরবারে গিয়ে সাহায্য প্রার্থনা করলে তোমার একটা ব্যবস্থা হতে পারে। তো সে ইতিমধ্যে জানতে পারে যে ডিউকের একজন পেইজ দরকার। পেইজ, PAG শব্দটা হলো পেইজ, বাংলা মিনিং হলো বালক ভৃত্য দরকার। তো ডিউক একজন বালক ভৃত্য খুঁজতেছে। উদ্দেশ্য হলো যে সে যে অলিভিয়াকে পছন্দ করে, তার কাজ হবে ডিউকের কাছ থেকে অলিভিয়ার কাছে লাভ লেটার নিয়ে যেতে হবে, প্রেমপত্র নিয়ে যেতে হবে, এটাই মূলত তার কাজ। এই জন্য একজন বিশ্বস্ত পেইজ তার দরকার। তো এখন এখানে ভায়োলা বুঝতে পারে যে সে যেহেতু বাইরে থেকে এসে, তাকে বলা হচ্ছে আপনি যেহেতু বাইরে থেকে এসেছেন, আপনি এটার ভালো উপযুক্ত পেইজ হতে পারেন, এবং তবে আপনাকে ছেলে হলে আপনি এই কাজটা করতে পারতেন, মেয়ে হলে হবে না। তখন সে ছেলের ছদ্মবেশ ধারণ করে এই পেইজের কাজটা সে নেয়, অর্থাৎ বালক ভৃত্য। কাজ হলো যে অরসিনোর কাছ থেকে লাভ লেটার নিয়ে অলিভিয়ার কাছে পৌঁছে দেওয়া, এবং সে এই কাজটা করতে থাকে, নিয়মিতভাবে করতে থাকে। কিন্তু অলিভিয়া এই ভায়োলা অরসিনোর যে লেটারগুলো, সেই লেটারগুলো ঠিকই পায়, কিন্তু ওই লেটারগুলো ওইভাবে পড়েও না, এবং অরসিনোর প্রতি তার ভালোবাসার যে উদ্বেগ সেটা ওইভাবে কখনোই হয় না। তো মনে মনে অলিভিয়া ভায়োলার প্রেমে পড়তে থাকে। ভায়োলা মেয়ে, কিন্তু সে তো ছেলের ছদ্মবেশ ধারণ করে আছে, অর্থাৎ যেহেতু বিউটিফুল, দেখতে অনেক সুন্দর, অলিভিয়া মনে মনে এখানে ভায়োলার প্রেমে পড়ে। অর্থাৎ এটা হলো ত্রিভুজ প্রেমের কাহিনী, ট্রায়াঙ্গুলার লাভ এখানে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার বিপদের মধ্যে আছে। অর্থাৎ এই ত্রিভুজ প্রেমের কাহিনীর তিনটা ক্যারেক্টার প্রত্যেকেই বিপদের মধ্যে আছে। কারণ হলো অরসিনো ভালোবাসে অলিভিয়াকে, কিন্তু অলিভিয়া অরসিনোকে পছন্দ করে না। আবার অলিভিয়া পছন্দ করে ভায়োলাকে, কিন্তু ভায়োলা তো নিজে মেয়ে, সে তো অলিভিয়াকে বিয়ে করতে পারবে না। ত্রিভুজ প্রেমের এই প্রত্যেকটা ক্যারেক্টারসই বিপদের মধ্যে থাকে। এবং বাই দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে, সেবাস্টিয়ান অর্থাৎ ভায়োলার যে লস্ট টুইন ব্রাদার, সেও ভাসতে ভাসতে ওই ইলিরিয়া রাজ্যে ওঠে। এখানে সে শুশ্রূষা করার পরে তাকে যেটা হয়, সে ওইখান থেকে যেটা করে সেটা হলো
অলিভিয়ার বাসায় এখান থেকে সরাসরি চলে আসে। এবং যেহেতু তারা টুইন ব্রাদার্স এন্ড সিস্টার্স, দেখতে একই রকম ভায়োলার মতো, অলিভিয়া সেবাস্টিয়ানকে দেখে সে আবার মনে হ্যাঁ এখানে অলিভিয়া ভাবে যে ভায়োলা আবার হয়তো চিঠি ল্যাবলিটা নিয়ে আসছে অর্সিনের কাছ থেকে, যে দুইজন একই রকম। সে তখন ভায়োলাকে বিয়ে করার প্রস্তাব দেয়, যে অর্থাৎ সে ভায়োলাকে বিয়ে করতে চায়, মানে সেবাস্টিয়ানকে ভায়োলা ভেবে প্রস্তাব করে তাকে বিয়ে করতে। তখন সেবাস্টিয়ান তো আসলেও সে মাত্র এসেছে এখানে, সেই রাজ্যের কিছুই জানে না এবং সে অনেক বিপদগ্রস্ত, কারণ সে সবকিছু হারিয়ে ফেলেছে অজানা দ্বীপে এসে। বিউটিফুল একটা লেডি তাকে বিয়ের প্রস্তাব করছে, মানে একটা মেঘনা চাইতে বৃষ্টির মতো। সে দ্বিতীয়বার কোনো চিন্তা না করে সে বিয়েতে রাজি হয়ে যায়। সেবাস্টিয়ান দ্বিতীয়বার কোনো চিন্তা না করেই অলিভিয়াকে বিয়ে করতে রাজি হয় এবং অলিভিয়াকে বিয়ে করে ফেলে সেবাস্টিয়ান। এই খবরটা দ্রুত রাজ্য হয়ে যায়, যে অর্সিনির কানে চলে যায়, যে সবাই বলে যে ভায়োলা অলিভিয়াকে বিয়ে করে ফেলেছে, এতে অর্সিনি ক্ষুব্ধ হয়ে চলে আসে অলিভিয়ারদের বাসায়। এবং ভায়োলার কানেও যখন এই খবর পৌঁছায় যে ভায়োলা অলিভিয়াকে বিয়ে করেছে, কিন্তু ভায়োলা তো সে জানে সে মেয়ে, সে তো অলিভিয়াকে বিয়ে করেনি, তখন তার মনে তার ভাই, যে তার নিজের মতোই একই টুইন ব্রাদার এন্ড সিস্টার, যেহেতু তার মনে আশার সঞ্চার হয় যে তার ভাই হয়তো এখানে আসতে পারে এবং এই ভাই সেবাস্টিয়ানকে ভায়োলা ভেবে হয়তো তার সাথে বিয়ে হয়ে থাকতে পারে। সে তখন অলিভিয়ার দরবারে যায়, গিয়ে সবাই দেখতে পায় যে হ্যাঁ ভায়োলা আইডেন্টিফাই করে যে তার লস্ট টুইন ব্রাদার সেবাস্টিয়ানকে আসলে বিয়ে করেছে অলিভিয়া। তখন ভায়োলা তার ছদ্মবেশ থাকার বর্ণনা দেয়, যে সে মেয়ে, সে ছেলের ছদ্মবেশ ধারণ করে মূলত আছে, তার কাজের সুবিধার জন্য এই কাজটা সে করেছে। তখন অর্সিনিও ভায়োলাকে বিয়ের প্রস্তাব করে এবং ভায়োলার সাথে অর্সিনিও বিয়ে হয়। এটাই মূলত হলো এখানকার এই কমেডির বিষয়বস্তু। বলেন, কার কোনো কোয়েরি আছে? স্যার এর নামকরণ দ্বাদশ রজনী হওয়ার কারণ কি স্যার? 12 নাইট হওয়ার কারণটা আমার জানা নেই, এটা কারো জানা আছে 12 নাইটটা কেন? স্যার এটা কি 12 রাতের মধ্যে ঘটছে এরকম বিষয়টা? এরকম একটা বিষয় হতে পারে, হ্যাঁ, দ্বাদশ রজনীতে হয়তো এই ঘটনা ঘটেছে, এরকম হতে পারে। স্যার এই যে এখানে আছে ভায়োলা প্লে প্রোটাগনিস্ট, এইটার মানে কি? প্রোটাগনিস্ট মুখ্য চরিত্র, 12 নাইট গল্পের মুখ্য চরিত্র, মূল চরিত্র হলো ভায়োলা, মেইন ক্যারেক্টার। টু জেন্টলম্যান অফ ভেরোনা, এখানকার শুধু ক্যারেক্টার গুলো জানলেই হবে। এটা কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। ক্যারেক্টার্স প্রোটিয়াস, ভ্যালেন্টাইন, জুলিয়া, সিলভিয়া, ডিউক অফ মিলান, লুসেটা, লন্স, থোরিও। The Tempest. The Tempest is thought to be the last works that Shakespeare has written alone. শেক্সপিয়ার একা, অর্থাৎ তার লেখা সোয়িং সং শেষ কর্ম হলো দ্য টেম্পেস্ট। এখানে ক্যারেক্টার্স গুলো জানবেন, প্রসপেরো, মেরিন্ডা, ক্যারেক্টার সম্পর্কে একটু জানতে হবে। প্রসপেরো হলো, দেখেন, প্রসপেরো ইজ দ্য ফর্মার ডিউক অফ মিলান নামক একটি রাজ্যের প্রধান, ট্রেচারাসলি ওভারথ্রোন বাই হিজ ব্রাদার অ্যান্টনি, তার ভাই অ্যান্টনি কর্তৃক সে উৎখাত হয়। Prospero and his daughter Mirinda narrowly escaped during the coup with the help of Gonzalo. গঞ্জালোর সাহায্যে তারা হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়, সে এবং তার মেয়ে। আর মেরিন্ডা is Prospero's teenage daughter who has been stranded to an island with Prospero for the past 12 years. উৎখাত হওয়ার পর থেকে তারা একটা দ্বীপে আটকা পড়ে, সেই দ্বীপে তার বাবার সাথে 12 বছর ধরে বাস করে। By the end of the play, Mirinda has fallen in love with Ferdinand and two are engaged to be married. আচ্ছা, তারপর দেখেন, এরপর হলো Ariel is a magical spirit enslaved by Prospero, যে Prospero enslaved করে রেখেছে Arielকে। Ariel as well as Ariel's magic play
a key role in Prospero's deception and powers. অর্থাৎ এই ম্যাজিক পাওয়ারটা দেখেন এখানে বিশেষ করে সে যে জাদু করে আটকে রেখেছে অ্যারিয়েলকে, সেটা হচ্ছে অ্যারিয়েল ইজ এ ম্যাজিক্যাল স্পিরিট এনস্লেভড বাই প্রসপেরো। অ্যারিয়েল as well as Ariel's magic play a key role in Prospero's deceptions and powers. অর্থাৎ এই যে প্রসপেরোস ডিসেপশনস এন্ড পাওয়ার্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যারিয়েলের এই জাদুকরী শক্তি। Syncorax is an earlier inhabitant of the island and Caliban's mother. Syncorax has died by the time the play starts. Caliban is son of Syncorax. Over the course of the play, Caliban rebels against Prospero. যেহেতু দ্বীপে তারা থাকতো সেখানে ওরা এসে রাজত্ব করছে, অনেকটা প্রভাব বিস্তার করছে। But at the end of the play, Caliban agrees to obey Prospero again. Alonso is the king of Naples. By the end of the play, Alonso restores Prospero to his dukedom and agrees that Alonso's son, Prince Ferdinand, should marry Prospero's daughter, Merinda. অর্থাৎ এটা গল্পের শেষের দিকে এসে অ্যালোনসো, নেপলসের রাজা অ্যালোনসো কি করেন, এই প্রসপেরোকে তার রাজ্যে আবার পুনর্বহাল করেন। 12 বছর নির্বাসন থাকার পর তিনি তার রাজ্যে পুনর্বহাল হন এবং অ্যালোনসোর ছেলে রাজপুত্র ফার্ডিনেন্ডের সাথে মেরিন্ডার বিয়ে হয়। সেবাস্টিয়ান অ্যালোনসোর ট্রেচারাস ব্রাদার। সেবাস্টিয়ান হলো অ্যালোনসোর ট্রেচারাস, বিশ্বাসঘাতক ভাই। For the course of the play, Sebastian plots unsuccessfully to kill Alonso and Ferdinand in order to place himself in throne. বিশ্বাসঘাতক সবসময় তাদের হত্যা করে সে সিংহাসনে বসার জন্য ষড়যন্ত্র করে। Antonio is Prospero's brother who usurped Prospero's position as Duke of Milan. Antonio কি করে, তার ভাইকে ওইখান থেকে ডিলানের রাজপ্রাসাদ থেকে উৎখাত করে সে ক্ষমতা দখল করে। Ferdinand is Alonso's son and Prince of Naples. Gonzalo, an old honest Lord Gonzalo, helped Prospero and Merinda to escape after Antonio usurped Prospero's title. অর্থাৎ সে তাকে উৎখাত করার পর গঞ্জালো তাদেরকে সাহায্য করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। Stefano is the king's steward, Gomosta, and friend of Trinculo. স্টুয়ার্ড হলো গোমস্তা। এটা প্লেস সামাইটা লাগবে না, কয়েকটা গুলো জানলে হবে। তারপরে একবার করে প্লেস সামাইটা পড়ে নেবেন। লাভস লেভার্স লস্ট, এখানে ক্যারেক্টার্স ফার্ডিনেন্ড কিং অফ নেভারে, এটা লাগবে না, এটা শুধু কমেডি জানা রাখলে হবে। এরপরে মেজার ফর মেজার, এটা প্লেস সামাইটা জানতে হবে। মেজার ফর মেজার আমরা 5 মিনিট ব্রেকের পরে আলোচনা করব। 5 মিনিট ব্রেক নিব, তারপরে আলোচনা করব। দেখেন, মেজার ফর মেজার, a comedy by William Shakespeare. Comedy, many critics treat it as tragic comedy. Critics এটাকে ট্র্যাজিক কমেডি হিসেবে ভাবেন, কাজে এটা পরীক্ষায় কমেডি এবং ট্র্যাজিক কমেডি আলাদা হয়ে থাকলে এটা ট্র্যাজিক কমেডিতে দাগ দিতে হবে। Genre, characters. Isabella. The main character Isabella is a very virtuous and chaste young woman who faces a difficult situation when her brother is sentenced to death for fornication. Isabella does not approve of her brother's action, but she pleads for his life out of loyalty and sisterly devotion. Duke, the other central figure, তাহলে ইসাবেলা হলো এখানকার প্রোটাগনিস্ট, মুখ্য চরিত্র, মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। The Duke, other central figure who spent most of his time dressed as a friar. Friar মানে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে। ভিক্ষুর ছদ্মবেশে তিনি ঘুরে বেড়ান। Observe what is happening in his absence. তার অনুপস্থিতি কি হয় সেটা দেখার জন্য। Claudio, Isabella's brother, a young man who is sentenced to death for impregnating an unmarried woman. Lord Angelo, ক্লাউডিও হলো ইসাবেলার ভাই। ইসাবেলা হলো সতী সাধ্বী নারী। এদিকে তার ভাই এখানে ব্যভিচারের জন্য দণ্ডিত হয়েছে। বিশেষ করে ক্লাউডিও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু ভালোবেসে বিয়ে করার পূর্বেই তাকে সে ইমপ্রেগনেট
প্রেগনেট করেছিল। এখানে এর ফলে কিন্তু তাকে বিয়ে করতে অস্বীকৃতি জ্ঞাপন করার কারণে মেয়েটি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে রাষ্ট্র হত্যা মানে ফাঁসির আদেশ প্রদান করে। আর লর্ড অ্যাঞ্জেলো is the villain of the play, a man who rules strictly and without mercy. He has his own weaknesses, however, he is loathsome more for his hypocrisy than for anything else. লর্ড অ্যাঞ্জেলো হলো যে ডিউকের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব দেওয়া হয় এই রাষ্ট্র পরিচালনার জন্য। তিনি নিজের যে সমস্যাগুলো আছে সেগুলো থাকা সত্ত্বেও খুব নিষ্ঠুরভাবে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। মেরিনা ওয়াজ সাপোজ টু ম্যারি অ্যাঞ্জেলো, অর্থাৎ অ্যাঞ্জেলোকে ভালোবাসতো মেরিনা এবং তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। বাট হি কল্ড দ্য ওয়েডিং অফ হোয়েন শি লস্ট হার ডাউরি ইন এ শিপরেক দ্যাট কিল্ড হার ব্রাদার। অর্থাৎ একটা জাহাজডুবির ঘটনা ঘটেছিল, সেই জাহাজডুবিতে তার সাথে থাকা যৌতুক স্বর্ণ রূপ মুদ্রা সবই সে হারিয়ে ফেলে এবং সেই জাহাজডুবিতে তার ভাইয়ের মৃত্যু হয়। এই কারণে সবকিছু যৌতুক দেওয়ার জিনিসপত্র হারিয়ে ফেলার কারণে লর্ড অ্যাঞ্জেলো মেরিনাকে বিয়ে করে না, বিয়ে করা থেকে বিরত থাকে। The provost runs the prison and is responsible for carrying out Angelo's orders. প্লে সামারিটা হলো দেখেন, ইসাবেলা হলো সতীসাধ্বী নারী। তিনি মূলত একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত, কিন্তু তার ভাই ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত হয়। বিশেষ করে এই রাষ্ট্রে এখানে মূলত ব্যভিচারটা বেড়ে যায় এই রাজ্যে, এবং রাজা ডিউকের ছদ্মবেশে, রাজা ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরে বেড়াতে থাকেন, দেখতে থাকেন, জানতে থাকেন। কিন্তু সবাই জানে যে রাজা দেশের বাইরে গিয়েছেন একটা গুরুত্বপূর্ণ কাজে এবং বেশ কিছুদিন তিনি থাকবেন, কয়েক মাস সেখানে থাকবেন। এই সময় একজনকে দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব পায় হলো লর্ড অ্যাঞ্জেলোকে যে শাসনভার পরিচালনা করার জন্য। এবং এই লর্ড অ্যাঞ্জেলোর সময় ফর্নিকেশন, ব্যভিচার বা রেপ ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং রাজা মূলত দেশের বাইরে যান না, তিনি এখানে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে দেখতে থাকেন যে তার অনুপস্থিতিতে রাজ্যে কি ঘটে সেটা তিনি দেখবার জন্য মূলত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতে থাকেন। তো ইসাবেলা যখন নিজে সতীসাধ্বী কিন্তু তার ভাইয়ের বিরুদ্ধে যখন ফর্নিকেশনের অভিযোগ আনা হয় এবং রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড দেয়, লর্ড অ্যাঞ্জেলো তাকে মৃত্যুদণ্ড দেয়, তখন সিস্টারলি ডিভোশন, ভাইয়ের প্রতি বোনের যে ভালোবাসা, অর্থাৎ ভাইয়ের কাজকে সে সমর্থন করে বিষয়টা এরকম না, কিন্তু সিস্টারলি ডিভোশন থেকে ভাইকে বাঁচাবার জন্য বা ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা এই কারণে সে লর্ড অ্যাঞ্জেলোর কাছে যায়, গিয়ে সবকিছু খুলে বলে, অর্থাৎ তার ভাইকে, এবং তাকে বাঁচানো যায় কিনা বা তার জন্য ক্ষমা প্রার্থনা করে তাকে মাফ করবার জন্য বা কম শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচাবার জন্য। তো কিন্তু এখানে যেটা হয়, লর্ড অ্যাঞ্জেলো বলে না তার কোনো ক্ষমা নেই, তাকে শাস্তি পেতেই হবে, এটা বলে। এবং বলে তারপরে বলে যে তুমি পরের একটা সময়ের কথা বলে, ওই সময় এসো, তারপর দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, পরের একটা সময়ের কথা বলে। পরবর্তী ইসাবেলা আবারও যায় লর্ড অ্যাঞ্জেলোর কাছে। তখন লর্ড অ্যাঞ্জেলো বলে যে হ্যাঁ, তোমার ভাইকে বাঁচাবার জন্য একটা উপায় আছে, একটা মাত্র পথই আছে, যদি তুমি সে পথে হাঁটো তাহলে তোমার ভাইকে আপাতত মৃত্যুদণ্ডের হাত থেকে মুক্তি দেওয়া হবে। সেই পথটা বলে যে হ্যাঁ, তুমি ইসাবেলাকে বলে যে তুমি যদি লর্ড অ্যাঞ্জেলোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িত হও তাহলেই কেবল তোমার ভাইকে এই অভিযোগ থেকে, এই ব্যভিচার বা ফর্নিকেশনের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে। এই প্রস্তাব পাওয়ার পর ইসাবেলা খুব ক্ষুব্ধ হয়, কারণ সে চেস্টেন উইমেন এবং সে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত, এবং সে ক্ষুব্ধ হয়ে ওইখান থেকে বের হয়ে মনক্ষুণ্ণে রাস্তা দিয়ে বের হয়ে আসে এবং খুব মন ভার করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এবং হাঁটার সময় ওই যে বৌদ্ধ ভিক্ষু ফ্রিয়ার ডিউক, যিনি রাজার ভিক্ষুর ছদ্মবেশে আছেন, তার সাথে দেখা হয় এবং ভিক্ষু তাকে মন খারাপ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। তখন সে সবকিছু খুলে বলে, অর্থাৎ লর্ড অ্যাঞ্জেলো তাকে কি প্রস্তাব দিয়েছে সে সবকিছু খুলে বলে। এরপরে মেরিনার সাথেও ওই বৌদ্ধ ভিক্ষুর মানে ডিউকের ছদ্মবেশে থাকা অবস্থায় দেখা হয়। মেরিনাও তাকে কি করেন, তার কথাগুলো খুলে বলেন। লর্ড অ্যাঞ্জেলো তাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। পরবর্তীতে সবকিছু জেনে ইসাবেলা ডিউক যেটা করেন, মেরিনাকে রাজ্যের একটা বাসায়, মানে রাজ দরবারের কাছাকাছি একটা বাসায় ওখানে রাখেন
এবং পরবর্তী তিনি তারপর খবর পাঠানো হয় যে ডিউক তিনি মোটামুটি সবকিছু জানার পরে দেশে কি অবিচার হচ্ছে অনিচার হচ্ছে সবকিছু জানার পরে তিনি ঘোষণা মানে এর মাধ্যমে জানিয়ে দেন যে হ্যাঁ রাজা খুব শীঘ্রই ডিউক খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং রাজ্যভার গ্রহণ করবেন এবং তিনি বৌদ্ধ ভিক্ষু ছদ্মবেশ থেকে ডিউকের আসনে আবার আসেন এবং রাজ্যভার গ্রহণ করেন। গ্রহণ করার পর কার কি অপরাধ কে কি ভুল করেছে সেই ভুলগুলো বিচার শুরু করেন এবং লর্ড অ্যাঞ্জেলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশেষ করে ম্যারিনার সাথে তার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল কিন্তু ম্যারিনাকে সে বিয়ে করেনি, এই দুটো তার বিরুদ্ধে ফর্নিকেশনের অভিযোগ আনা হয় এবং পরবর্তীতে লর্ড অ্যাঞ্জেলো জানেন যে ম্যারিনা তো বেঁচে নেই, হয়তো ম্যারিনা কিন্তু ম্যারিনাকে হাজির করা হয় লর্ড অ্যাঞ্জেলোর সামনে। তখন লর্ড অ্যাঞ্জেলো স্বীকার করে বাধ্য হয় যে তার সাথে তার সম্পর্ক ছিল এবং পরবর্তীতে লর্ড অ্যাঞ্জেলোকে ম্যারিনাকে লর্ড অ্যাঞ্জেলো বিয়ে করতে বাধ্য হয়। এই বিয়ের শর্তে তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ইসাবেলার ভাই ক্লেউডিও তার প্রেমিকাকে বিয়ে করে এবং তাকে মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। এটাই ছিল এখানকার মূলত এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এরপর কিছু পয়েমস আছে, পয়েমস বাই উইলিয়াম শেক্সপিয়ার। এখানে কতগুলো পয়েম, যেমন আন্ডার দ্য গ্রিনউড ট্রি, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এটার পয়েমটা একবার পড়ে নেবেন। এখান থেকে যদি কোনো লাইন এসে যেন পারেন। দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য প্যাশনেট পিলগ্রিম, এই দুইটা একটু জেনে নেবেন মোটামুটি। প্যাশনেট পিলগ্রিম অ্যান্ড আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এই দুইটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। মোটামুটি এই পর্যন্তই আজকে। এটাই আপনাদের আগামী সোমবারে এটার আজকে যে শীটটা দিয়েছি এটার উপর পরীক্ষা হবে। আর কালকে আপনাদের ক্লাস হবে, কালকে ওয়ার্ড ফরমেশন পড়াবো। যারা ওয়ার্ড ফরমেশন ক্লাসটা মিস করেছেন তারা ক্লাস করতে পারেন। কালকে আমরা ওয়ার্ড ফরমেশন পড়াবো। আর পরীক্ষা হবে কারেকশনের উপর, আপনাদের দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ বিসিএস ব্যাংকের যে কারেকশনের কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো থেকে পরীক্ষা নেব। কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। স্যার আমার মনে হচ্ছে যে পিডিএফ ফাইলগুলো ওইগুলো স্যার মানে প্রিন্ট করে নিতে চাচ্ছিলাম। এখন স্যার আরো কি মানে পিডিএফ ফাইল দিবেন নেক্সট ক্লাসগুলোতে? হ্যাঁ, একবার প্রিন্ট করে নিন, আপনি আগে দেবেন, আপনি রেখে দেন, পরে একসাথে প্রিন্ট করেন। দেখে আগামী সপ্তাহে সবগুলো দিয়ে দেবেন একবার, আগামী সপ্তাহে প্রিন্ট করেন। স্যার কালকে একটু মার্কেটে যেতে যাচ্ছিলাম, ওই প্রতিদিন এদিকেও সমস্যা স্যার, মানে রোজ রোজ যাওয়া যায় না। এখন মার্কেটে কেন, লকডাউনের সময় মার্কেটে কেন? স্যার ওই যে আমাকে হচ্ছে স্যার ওই ডাক্তার হচ্ছে ইনজেকশন দিছে তো ভিটামিন ডি আর কি, ওটা